This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়া ঐক্যে রীতিমতন ফাটল, গৃহযুদ্ধ চলছে। কংগ্রেসকে জোট থেকে বাইরে বের করে দেওয়ার দাবি জানাবে আম আদমি পার্টি, এমনটাই অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি। তিনি অভিযোগ করেছেন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে তলে তলে আঁতাত করে চলেছেন কংগ্রেস নেতৃত্ব। তার এ অভিযোগ বর্ষিয়ান কংগ্রেস নেতা অজয় মাকেন তিনি নাকি একটা নির্দিষ্ট চিত্রনাট্য মেনে অভিনয় করে চলেছেন। দেখুন, এর আগে আমরা দেখেছিলাম অনেকেই চাইছেন রাহুল গান্ধীর বদলে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আপের দাবি জোট থেকে একেবারে সরিয়ে দেওয়া হোক কংগ্রেসকে। সেই পুরনো একটা বাক্য মনে পড়ে যাচ্ছে, জানেন তো, ঢাকি সমেত বিসর্জন। কর্ণাটকের বেলাগাভি 1924 সালে এখানেই বসেছিল জাতীয় কংগ্রেসের 39তম অধিবেশন। সেই অধিবেশনে কংগ্রেস সভাপতি হন মহাত্মা গান্ধী। সেই ঘটনার শতবার্ষিকী উদযাপনে বেলাগাভিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বিশেষ অধিবেশন। উদ্দেশ্য দুটি: জাতির জনক যে কংগ্রেসেরই ছিলেন সেটা বিজেপিকে আবার বুঝিয়ে দেয়া এবং আম্বেদকর ইস্যুতে বিজেপিকে একেবারে দেয়ালে চেপে ধরার কৌশল বের করা। কিন্তু তাল কাটল মানচিত্রে। কংগ্রেসের হোর্ডিংয়ে নাকি ভারতের বিকৃত মানচিত্র দেওয়া হয়েছে, কাশ্মীরকে পাকিস্তানে দেখানো হয়েছে, অভিযোগ তুলেছে বিজেপি। उनके बेलगावी के प्रोग्राम में भारत का एक डिस्टॉर्टेड मैप दिखाया गया है, जिसमें कि भारत के जम्मू कश्मीर को पाकिस्तान में दिखाया गया है, जिसमें कि भारत के जम्मू कश्मीर को अक्साई चीन को चाइना में दिखाया गया है। Some of the leaders by not knowing might have made some mistake. We have already directed them. We are removing everything, and whatever is been done, don't try to just pick a small stone in the curd. Conducting its AICC session, which has been funded by government of Karnataka, which is totally unfair. কংগ্রেস যখন কর্ণাটকে বসে ফলায় ধার দেওয়ার কথা ভাবছে, তখন আম আদমি পার্টি তীর ছুড়ে দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মারলেনার অভিযোগ, কংগ্রেসের নেতা অজয় মাকেন অরবিন্দ কেজরিওয়ালকে রাষ্ট্রদ্রোহী বলেছেন। মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বের করে দেওয়ার দাবি জানাবে তারা। कांग्रेस के बयानों से, कांग्रेस के एक्शन से ये बिल्कुल साफ हो गया है कि दिल्ली के चुनाव के लिए कांग्रेस ने भारतीय जनता पार्टी से साठगांठ कर ली है। भारतीय जनता पार्टी कांग्रेस के प्रत्याशियों की फंडिंग कर रही है। इसमें प्रमुख संदीप दीक्षित जी हैं। कहते थे कि हमारी बीजेपी की सीधी लड़ाई है और बीजेपी को हम चारों खाने चित कर रहे हैं, और जब कांग्रेस की बात आती थी तो कहते थे कांग्रेस का कोई बेस ही नहीं है। तो अगर कांग्रेस का कोई बेस ही नहीं है तो हमारी बातों में इतने परेशान क्यों हो रहे हैं? ये बिल्कुल साफ हो गया है। कल कांग्रेस के एक बड़े नेता अजय माकन जी कहते हैं अरविंद केजरीवाल जी एंटी नेशनल हैं, तो फिर आम आदमी पार्टी इंडिया गठबंधन के बाकी सभी घटक दलों से बात करेगी कि कांग्रेस पार्टी के साथ अब एक अलायंस में नहीं रहा जा सकता। লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট করে লড়েছিল কংগ্রেস ও আপ, যদিও 7টি আসনেই জেতে বিজেপি। বছর ঘোরার আগেই দুই জোট সঙ্গীর মধ্যে তিক্ততা এই জায়গায় পৌঁছলো। শুধু আপ নয়, কোনো জোট সঙ্গীর সঙ্গেই কংগ্রেসের ঠিকঠাক বনিবনা হচ্ছে না। হরিয়ানায় আপের সঙ্গে জোট হয়নি, কংগ্রেস হেরেছে। মহারাষ্ট্রে আঘরি জোটে আসন বন্টন নিয়ে মতান্তর ছিল। উত্তরপ্রদেশের উপনির্বাচনে কংগ্রেস সপা জোট হয়নি। উত্তরপ্রদেশের উপনির্বাচনে অভাবনীয় ফল করেছে বিজেপি। লোকসভাতেও সমন্বয়ের অভাব। কংগ্রেস একতরফা ইস্যু ঠিক করছে এবং জোট শরিকদের ওপর নিজের পছন্দের ইস্যু চাপিয়ে দিচ্ছে, অভিযোগ করেছে তৃণমূল। কংগ্রেস অধিবেশন চলতে না দিয়ে আঞ্চলিক দলগুলির দাবি দেওয়ার বিষয়ে সংসদে উঠতেই দিচ্ছে না। এই অভিযোগে সংসদে ইন্ডিয়া জোটের পক্ষ সমন্বয় বৈঠকগুলিতে যায়নি তৃণমূল। শুধু তাই নয়, রাহুল গান্ধীকে ইন্ডিয়া ঐক্যের নেতৃত্ব থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার দাবি উঠেছে।
সেই দাবিকে সমর্থন করেছেন লালু প্রসাদ যাদব, মণিশঙ্কর আইয়ারের মতো নেতা। এদিকে রাহুল নয়, গোটা কংগ্রেসকেই জোট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে আম আদমি পার্টি। রাজনৈতিক মহল বলছে, এই গৃহদাহ না নেভালে বিরোধীদের মাথার ওপর ছাদ থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপি বিনা বাধায় অশ্বমেধের ঘোড়া ছোটাবে। সংসদেও বিভিন্ন বিলের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না ইন্ডিয়া ঐক্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওপারে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে, এপারে জঙ্গি সংগঠন তারা যেন দিন দিন অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা, আনসারুল্লাহ বাংলা টিম, তাদের কি এই বাংলায় বড়সড় নাশকতার কোনো ছক রয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে প্রশাসন কতটা প্রস্তুত, আদৌ কি প্রস্তুত রয়েছে? দেখুন, সরকারের ভূমিকায় বিরোধীরা কিন্তু একেবারেই খুব একটা খুশি নয়। তারা একের পর এক তোপ দাগছে। কেউ বলছেন জঙ্গিদের কমফোর্ট জোন হয়ে গেছে, কেউ আবার বলছেন যে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি এই বাংলার। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। আজকে পশ্চিমবঙ্গটা কাশ্মীরের মতো অবস্থা, কাশ্মীরের চেয়ে খারাপ অবস্থা। উপদ্রুত এলাকা বললে শুরুতেই কাশ্মীরের নাম মাথায় আসে। সেই কাশ্মীরের চেয়েও নাকি বাংলার অবস্থা খারাপ। কেন বললেন দিলীপ ঘোষ? বিশ্বের সমস্ত মুসলিম মৌলবাদী আতঙ্কবাদী সংগঠন হয় নিজেদের নামে এখানে মলিকুল খুলেছে, নাহলে এর একটা আলাদা বাংলার নাম দিয়ে আলাদা তাদের ব্রাঞ্চ খুলে এখানে রিক্রুটমেন্টও করছে, ট্রেনিংও করছে এবং নাশকতাও করছে, এবং এইখান থেকে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে যাচ্ছে। হাতে গরম তথ্য প্রমাণ। গত কয়েকদিনে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ আব্বাস আলী। বাংলাদেশি জঙ্গি ষাট রাটিরও মুর্শিদাবাদ যোগ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। কখনো জঙ্গি, কখনো বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলা থেকে একের পর এক গ্রেফতারি। জরুরি প্রশ্ন, ধরা তো পড়ছে হাতে গোনা কয়েকজন, জনতার ভিড়ে মিশে আর কত? নাশকতা হতে কতক্ষণ? ইতিমধ্যেই জঙ্গি হামলার আশঙ্কায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সতর্ক করেছে কেন্দ্র। রাজ্য সরকারের দিকে আঙুল শুভেন্দুর। এটা কমফোর্ট জোন তো। এখানে কাশ্মীর থেকে পুলিশ আসে, উগ্রপন্থী ধরা পড়ে। এখানে আসাম থেকে পুলিশ আসে উগ্রপন্থীকে ধরার জন্য। এটা সেফ জোন। আমাকে স্পিকার রাজস্থান বলছিলেন যে আমার এলাকাতেও রোহিঙ্গা মুসলমানদের আবাস হয়েছে, আমরা সাপ্লাই করছেন মমতা ব্যানার্জি। বাংলা কি সত্যিই জঙ্গিদের কমফোর্ট জোন হয়ে উঠছে? ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ অনেকটাই কমিয়ে এনেছে মোদী সরকার। উপত্যকায় কোণঠাসা জঙ্গিরা কি বাংলাকেই ঘাঁটি বানাতে চাইছে? জঙ্গি দমনে ওষুধ প্রয়োগ করবে না প্রশাসন? প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। কাশ্মীর তো সুধরে গেছে, পশ্চিমবঙ্গ কি করে শুধরাবে? বাংলাদেশ আবহেই গ্রেফতারি বাড়ছে, মন্তব্য রাজ্যের মন্ত্রীর। এটা বোধহয় বাংলাদেশের এই ঘটনার পরে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তার ফলে ধরা পড়ছে। আমি মনে করি জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক, অন্যায়ভাবে যারা বিনা এতে মানে কাগজপত্র দিয়ে আমাদের দেশে আসছে, তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে। একটাই মন্ত্র। এই মন্ত্র কি প্রশাসন শুনছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এপারে জল, ওপারে পানি। এপারে ব্রহ্মপুত্র, ওপারে যমুনা। ওপারে জেহাদি আর এপারে সন্ত্রাসবাদী। একটু বুঝিয়ে বলি, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মানে ওপার বাংলার জেহাদির নাকি প্রশিক্ষণ হয়েছিল এপারে ব্রহ্মপুত্রের পারে, অসমের কোকরাঝাড়ে। তারপর ওই ব্রহ্মপুত্র যেমন বাংলাদেশে গিয়ে যমুনা হয়ে গড়িয়েছে, তেমনি এই জঙ্গি কলকাতা হয়ে চলে গেছিল কেরালায়, মানে যাকে বলা যেতে পারে এক কথায় জলবৎ তরলং। গোয়েন্দারা আশঙ্কিত হয়তো এই বাংলাতেও অস্ত্র প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে ওই জঙ্গি। ধন্য প্রশাসন। দৃশ্যটা প্রতীকী, কিন্তু এটাই ঘোর বাস্তব। অসমের ব্রহ্মপুত্রের অজানা চরে এভাবেই অত্যাধুনিক অস্ত্র পরিচালনার যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হতো আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। জঙ্গি মডিউলের পর্দাফাশ করার পরে চাঞ্চল্যকর এই তথ্যই উঠে এসছে গোয়েন্দাদের হাতে। ব্রহ্মপুত্র নদের নিরিবিলি চড়ায় চলছিল অস্ত্র প্রশিক্ষণ। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণের পাশাপাশি সেই আগ্নেয়াস্ত্র অ্যাসেম্বল করা থেকে শুরু করে সেগুলো মডিফাই করা এবং প্রয়োজনে মেরামত করার প্রশিক্ষণও দেওয়া হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের।
গোয়েন্দা সূত্রে খবর, ভারতে ধারাবাহিক সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতেই অস্ত্র ও আইইডি তৈরির প্রশিক্ষণের বন্দোবস্ত। কিন্তু তার সঙ্গে বাংলার যোগসূত্র কি? অসমের সঙ্গে সঙ্গে বাংলার যোগটা কিন্তু আরও জোরালোভাবে উঠে আসছে। তার কারণ এর আগেও আনসারুল্লাহ বাংলা টিমের যে সমস্ত সদস্যরা গ্রেপ্তার হয়েছিল তাদের জেরা করে জানা গিয়েছিল বাংলা থেকে একাধিক সদস্য গিয়ে অসমে তারা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে। এবং এই যে পাশাপাশি দুটো রাজ্যের অস্ত্র প্রশিক্ষণের বিষয়টা সামনে আসছে, সেখান থেকে গোয়েন্দারা একটা বিষয়ে নিশ্চিত, তাদের ধারণাটা জোরালো হচ্ছে, অসমের মতো এই রাজ্যেও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা বা তাদের স্লিপার সেলের সদস্য, যাদেরকে আনসার বলা হয়, প্রশিক্ষিত সদস্য, তাদের অস্ত্র প্রশিক্ষণ হয়েছে, আইডি তৈরি করা প্রশিক্ষণ হয়েছে। দেশমাতৃকা, তার গায়ে কিংবা তার সম্মানে যদি কোনোরকমভাবে আঘাত আসে, তখন ওই চিফ মিনিস্টারের পুলিশ ফোর্স আর দিল্লির বিএসএফ এই নিয়ে বাঁচা যাবে না। আমাদের তৈরি হতে হবে। আজকে এই যাদের ট্রেনিং দেওয়া হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ভেরি হাইলি ট্রেন্ড। এই ধরনের ইন্টেলিজেন্স হুইচ ইজ দ্য টপ প্রায়োরিটি ইন্টেলিজেন্স, যেটা যারা কনসার্ন এজেন্সি তাদের সঙ্গে ইমিডিয়েট শেয়ার করে অপারেশন করতে হবে। তো ভারতীয় উপমহাদেশে আল কায়েদার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, তাদের লিঙ্ক খুঁজতে গিয়েই পশ্চিমবঙ্গ থেকে 2, অসমের কোকরাঝাড় ও ধুবুরি থেকে 7 এবং কেরাল থেকে 1 জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের এসটিএফ। এই 10 জঙ্গির গ্রেপ্তারির পরে তদন্তকারীদের হাতে এসছে আরও চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রের খবর, অসমে ব্রহ্মপুত্রের চরে আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের অস্ত্র ও আইইডি তৈরির প্রশিক্ষণ চলেছে বেশ কয়েক মাস ধরে। অসম এসটিএফ এর হাতে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের এই রাজ্য এবং অসম থেকে যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অস্ত্র প্রশিক্ষণ একদিন দুদিন নয়, বেশ কয়েক দফায় বেশ কয়েক মাস ধরে হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে আইডি তৈরি করার প্রশিক্ষণ, সেই আইডি টাইমার ডিভাইস এবং দূর নিয়ন্ত্রিত অর্থাৎ রিমোট কন্ট্রোল ডিভাইস। বাংলাদেশের তখ্ত বদলের পর শেখ হাসিনা দেশ ছাড়া, উল্টো দিকে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার আসার পরে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আইএস ঘনিষ্ঠ জাসিমউদ্দিন রহমানি জামিন পেয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর, তাঁরা জানতে পেরেছেন এই জঙ্গি নেতা 3 হ্যান্ডলারের মাধ্যমে বাংলা এবং অসমের মধ্যবর্তী সীমান্তবর্তী এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলের মডিউলগুলোকে নিয়ন্ত্রণ করছেন। প্রশাসনের উপরের দিকে দুর্নীতি থাকার ফলে এই যে সন্ত্রাসবাদী বলুন আর জঙ্গি বলুন আর নাশকতাকারী বলুন, তাদের কাজ করতে সুবিধা হচ্ছে। মুর্শিদাবাদ এবং মালদারও কিন্তু বিস্তীর্ণ চড়া এলাকা রয়েছে, যেগুলো নিরিবিলি, যেগুলো লোকচক্ষুর আড়ালে, যেখানে সাধারণত মানুষ যায় না। সেই সমস্ত জায়গাতেও কি তাহলে অস্ত্র প্রশিক্ষণ হয়েছে? কারণ একাধিক বাংলাদেশি আনসারুল বাংলা টিমের জাসিমউদ্দিন রহমানির যারা ঘনিষ্ঠ সেরকম নাম উঠে আসছে। জাকির বলে একজনের নাম উঠে আসছে, আমিনুল ইসলাম বলে একজনের নাম উঠে আসছে, সুলতান বলে একজনের নাম উঠে আসছে, যারা বাংলাদেশ থেকে হ্যান্ডলার হিসেবে এই মডিউলগুলোকে নিয়ন্ত্রণ করছে। এবং সেই মডিউলগুলো কি উদ্দেশ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে? বড়সড় নাশকতা ঘটানোর জন্য, এবং সেটা মূলত বাংলা অসম এই চত্বরে সীমান্তবর্তী এলাকায়, এমনটাই গোয়েন্দাদের দাবি। ক্যামেরায় কুনালের সঙ্গে সিজার, TV9 বাংলা। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। বাংলাদেশে অশান্তির আবহ, আর সেই আবহেই মাথাচাড়া দিয়ে উঠছে নানান জঙ্গি সংগঠন। এবার বাংলার বুকেও এক সংগঠন এভাবেই মাথাচাড়া দিয়ে উঠছে, যাদের সঙ্গে আনসারুল্লাহ বাংলা বা অন্যান্য জঙ্গি সংগঠনগুলির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে উদ্বেগজনক রিপোর্ট পেয়েছেন গোয়েন্দারা। তবে সতর্ক রয়েছে প্রশাসনও। বাংলাদেশ অশান্ত, একের পর এক জঙ্গি নেতা মুক্ত, সক্রিয় আইএস মদতপুষ্ট আনসারুল্লাহ বাংলা টিম সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। নেটওয়ার্ক এপার বাংলায়, ক্যানিংয়ে পাকড়াও পাকিস্তানে প্রশিক্ষিত কাশ্মীরি জঙ্গি, মিলেছে জাল পাসপোর্ট চক্রের হদিশ। আনসার জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণের তথ্য প্রকাশ্যে। এই পরিস্থিতিতেই রাজ্যে একটি নতুন সংগঠনের কাজকর্ম গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গেও তার নিবিড় যোগসূত্রে তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও জমা পড়েছে রিপোর্ট। তারা ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় তাদের কার্যকলাপ শুরু করেছে, তেমনটা গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য বা ইনপুট রয়েছে যে বাংলাদেশ থেকে
এদেশে এসে জিহাদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, সে যারা প্রশিক্ষণ দিতে আসবে তাদের আর্থিক সাহায্য করার যে কাজ, সে আর্থিক সাহায্য করার জন্য তারা নিজেদের মধ্যে বৈঠক করে নির্দেশ দিয়েছেন এবং এই যে সংগঠন, সেই সংগঠন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশে নিজেদের প্রধান সদর দপ্তরও খুলে ফেলেছে। এই সংগঠন নিয়ে উদ্বেগের কারণ কি? সূত্রের খবর, মধ্যপ্রাচ্য থেকে পরিচালিত ওই সংগঠনটির ভারতীয় শাখা চলতি বছরের ৩রা সেপ্টেম্বর মুর্শিদাবাদে একটি বৈঠক করে। সূত্রের দাবি, বৈঠকে নির্দেশ দেওয়া হয় সংগঠনের কাজ করতে বাংলাদেশ থেকে আসবেন এক ব্যক্তি। অর্থাৎ গত ৫ই আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগী হওয়ার পরে এই সংগঠনটির সক্রিয়তা নজরে পড়ে। কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী ২৮শে সেপ্টেম্বর ঢাকায় জামাত উল মুজাহিদিনের মদতপুষ্ট একটি সংগঠনের সঙ্গে বৈঠক হয় এই সংগঠনটির। সেই বৈঠকে নজরে থাকা সংগঠনের ভারতীয় শাখার ৪ সদস্য উপস্থিত ছিল বলে খবর। সূত্রের দাবি, সংগঠনের পরবর্তী বৈঠক হয় মুর্শিদাবাদের লালগোলায় এক এসডিপিআই নেতার বাড়িতে। সেখানে এসডিপিআই এবং পিএফআই সহ ৩টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকে তারা শাখা খুলবে এবং সেই শাখা খোলার পাশাপাশি ফান্ডিংয়ের যে বিষয়টা, তারপর এই ধরনের কার্যকলাপ চালানোর জন্য মোটা অঙ্কের ফান্ডিংয়ের প্রয়োজন, সেই ফান্ডিংয়ের ব্যবস্থা করা হবে মধ্যপ্রাচ্যের দেশ থেকে এবং তার পাশাপাশি স্থানীয়ভাবেও অর্থ সংগ্রহ করে নিজেদের সংগঠনের জাল বিস্তার করতে হবে। মুর্শিদাবাদ ইজ a place which has got all the advantages for the militant, all the disadvantages for us. আমাদের যেটা অপারেশনাল ক্যাপাবিলিটি সেই দিকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে এবং আমাদের যেটা ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারের যে স্ট্রেংথটা সেটা এখানে ওখানে না দিয়ে আমার মনে হয় যে দে শুড বি ডিপ্লয়েড অ্যান্ড ইউটিলাইজড যার জন্য ওদের ট্রেনিং দেওয়া হয়েছে। জেএমবির মতন জঙ্গি সংগঠন থেকে ছিটকে যাওয়া কট্টরপন্থী সদস্যদের নতুন এক সংগঠনের ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়েছে। উদ্দেশ্য, তাদেরকে এক জায়গায় এনে ভারত বিরোধী কাজকর্মে মদত দেওয়া, যা নিঃসন্দেহে উদ্বেগের। কোনো জঙ্গি সংগঠন যদি আমাদের এলাকায় তাদের সংগঠন করে এবং সেটা গোলযোগের সৃষ্টি করে, তো সেটা আমাদের মতো শান্তিকামী লোকদের পক্ষে আতঙ্কের ব্যাপার এবং দেশের সুরক্ষার জন্য সেটা কাঙ্ক্ষিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই রাজ্যের কাছেও এসেছে এবং তারাও বিষয়টা নিয়ে দেখছে, অর্থাৎ রাজ্যের গোয়েন্দারাও এই বিষয়টা নিয়ে সক্রিয় রয়েছে। তারা এই সংগঠনের গতিবিধির উপর নজর রাখছে। মুর্শিদাবাদ ছাড়া মালদা এবং দক্ষিণ ২৪ পরগনাতে এদের কোনো প্রভাব রয়েছে কিনা সেটাও তারা যাচাই করে দেখছে। আমার দিবঙ্গত জানার সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, কলকাতা। জঙ্গি গ্রেফতার হচ্ছে, অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে, প্রশাসন কি আদৌ সতর্ক? এই নিয়ে তো বিচারক পর্যন্ত প্রশ্ন তুলে দিয়েছেন, কারণ ভেরিফিকেশন ছাড়াই নাকি পাসপোর্ট তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে? চা খাওয়ার টাকা বা মিষ্টি খাওয়ার টাকা দিলেই নাকি আরামসে হয়ে যাচ্ছে ভেরিফিকেশন, আর সেখান থেকেই জাল পাসপোর্টও নাকি তৈরি হয়ে যাচ্ছে এই বাংলায়। ভাবুন কি ভয়ঙ্কর অবস্থা। আবার শুধু তাই নয়, এই জালিয়াতি চক্রের সঙ্গে নাকি নারী পাচারেরও যোগ রয়েছে, এমন অভিযোগও সামনে আসছে। রাজ্যে জাল পাসপোর্ট চক্রে জাল কত দূর ছড়িয়ে, চক্রের কিংপিনি বা কে? এসব নিয়ে এখনো ঘোর অন্ধকারে গোয়েন্দারা। খড়ের গাদার সুচ খোঁজার মতন অবস্থা তাদের। এর মধ্যে আবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হলো পুলিশকে। সম্প্রতি আদালতে সরকারি আইনজীবী দাবি করেছিলেন ৭৩ জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে। বৃহস্পতিবার শুনানিতে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন আলিপুর আদালতের বিচারক। তিনি বলেন, আমাদের পাসপোর্টের জন্য বারবার ভেরিফিকেশন হয়, আর ৭৩ জনের জন্য কিছুই হলো না। তদন্তকারী আধিকারিকের কাছে বিচারক জানতে চান, ভেরিফাই কি পিয়নরা করেছিল? যদি না করে থাকে, যারা ভেরিফাই করেছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? তদন্তকারী অফিসার জানান, তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসন্তুষ্ট বিচারক বলেন, তাকে গল্প কথা শোনাতে হবে না। এই সময় সরকারি আইনজীবী কিছুটা ডিপেন্ডের সুরে জানান, এটা একটা বড় চক্র, মাথায় কারা কারা আছে সেটা আমরা দেখছি। সবার আলাদা আলাদা ভূমিকা আছে, সেগুলো দিয়ে বৃত্ত সম্পূর্ণ হয়েছে। ডিজিএম সাহেব কঠিনভাবে ভর্ৎসনা করেছেন পুলিশকে এবং তার তদন্তে যথেষ্ট পরিমাণ সন্দেহ প্রকাশ করেছেন যে আপনারা মেন যে বড় বড় অফিসারকে ওনারা কিন্তু লোকানোর চেষ্টা করছে, যারা এই কেসের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। সওয়াল জবাবের পর অভিযুক্ত সমরেশ বিশ্বাস, দীপক মণ্ডল, দীপঙ্কর দাসকে ফের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পাসপোর্টের জন্য আবেদন করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হলো পুলিশ ভেরিফিকেশন। আবেদনকারী ঠিকানায় গিয়ে খোঁজ খবর করা প্রাথমিক নিয়ম, কিন্তু এখন সেখানেই থেকে যাচ্ছে বড়সড় ফাঁক। পাসপোর্ট চেয়ে আবেদনের পর জেলায় জেলায় বিভিন্ন ডিআইবি অফিস থেকে ফোন করা হয়, ডেকে পাঠানো হয় থানায়। তারা কোন এলাকার বাসিন্দা, আদৌ সেই এলাকায় থাকেন কিনা সেসব আর এলাকায় গিয়ে খতিয়ে দেখেন না পুলিশ কর্মীরা, বরং থানায় ডেকে একটু চা মিষ্টি খাওয়ার জন্য অর্থ সংগ্রহের পর 2-3 মিনিটের কথা বলেই সম্পূর্ণ হয় গোটা ভেরিফিকেশন। বাবার নাম কি, আপনার ডিটেলস কি, সব জিজ্ঞাসা করলো, অ্যাড্রেস কোথায় থাকে। 2-5 মিনিট 2-3 মিনিটের মতন কথা হলো। তা বললো হ্যাঁ এগুলো তো সবই আছে, সব ঠিকই আছে, কিন্তু একটু চা মিষ্টি খাওয়ার জন্য যদি কিছু দেন তাহলে তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। তো সেই হিসাবে যথারীতি যা খুশি করার জন্য যা দিতে লাগে 500-1000 টাকার মতন ওরা বলেছিল, কিন্তু আমি 500 টাকাই দিয়েছি। ক্যানিং থেকে কোচবিহার দিনের পর দিন এভাবেই চলছে পাসপোর্ট ভেরিফিকেশন, যা সুযোগ নিচ্ছেন ভিনদেশি নাগরিকরাও। পুলিশ যদি মনে করেন তৃণমূল নেতাদের মতন টাকা খাবে এবং চা মিষ্টি খাবে, তাহলে আর কি করা যাবে। পুলিশের চা মিষ্টির প্রভাব যে অনেক সুদূর প্রসারী, সেটা তো এই ধরনের ঘটনা থেকে আরো প্রমাণিত হচ্ছে। যে 500 টাকা 1000 টাকা ঘুষ খেয়ে এই ফলস ভেরিফিকেশন করে দিচ্ছে, সেই পুলিশের হাবিলদার কনস্টেবল ভাবছেও না যে এর ফলে আগামী দিনে কত বড় বিপদের সামনে কত হাজার মানুষকে হয়তো সে ঠেলে দিচ্ছে। যদি পুলিশ ভেরিফিকেশন সঠিক না থাকে, প্রচুর কাগজ দিতে হয়, ফ্যামিলি ট্রি দিতে হয়, তার আধার কার্ড আছে কিনা, প্যান কার্ড আছে কিনা, অন্য কার্ড আছে কিনা, এটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখবে। বুধবার দত্তপুকুর থেকে ধরা পড়া মোক্তারকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জাল পাসপোর্টের কারবার একটা প্যাকেজ সিস্টেমে চলে, এর জন্য নেওয়া হয় 4 থেকে 5 লক্ষ টাকা। তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই যে জাল পাসপোর্ট তৈরির র্যাকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং র্যাকেট অর্থাৎ আন্তর্জাতিক মানব পাচার চক্রের একটা যোগ থাকার জোরালো সম্ভাবনা রয়েছে, এবং ইতিমধ্যেই এই তথ্য পুলিশের তরফে সরকারি আইনজীবী মারফতেও আদালতে তুলে ধরা হয়েছে। আদালতের প্রশ্ন, এই চক্র কি কোথাও গিয়ে ভোটার তালিকাতেও নাম তুলে দেওয়ার কাজ করত? যদি হয় তাহলে দেশের সুরক্ষার প্রশ্নে সেটা হবে আরও এক দুশ্চিন্তার বিষয়। দীপায়ন ও চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। একদিকে জঙ্গি ভয় আর অন্যদিকে খুনোখুনি, তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, ঘটনাস্থল সেই নন্দীগ্রাম। তৃণমূল কর্মী সমর্থকরা বলছেন যে ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করে তার দেহ দোকানে ফেলে দিয়ে যাওয়া হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আবার বলছে তৃণমূলের গোষ্ঠীকন্দরেরই ফল হচ্ছে এই ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, কবে শান্তি ফিরবে নন্দীগ্রামে? খুন খারাপ সন্ত্রাস এগুলো মেনে নিতে পারছি না। বাংলার মানচিত্রে নন্দীগ্রাম মানেই কি রাজনীতি, রক্ত, সংঘর্ষ? বছর শেষেও সেই ট্রেন্ড বজায় রাখলো নন্দীগ্রাম, আবারও রক্ত ঝরল শুভেন্দু করে। মাত্র 17 দিনের ব্যবধানে নন্দীগ্রামে ফের খুন তৃণমূল নেতা। বৃহস্পতিবার সকালে বৃন্দাবনচক বাজারে নিজের দোকানের সামনে থেকে উদ্ধার হয় মহাদেব বিষাইয়ের ক্ষতবিক্ষত দেহ। গোকুলনগর পঞ্চায়েতের বৃন্দাবন চকে থাকতেন মহাদেব, তৃণমূলের বুথ কর্মী ছিলেন। দলের প্রায় সব কর্মসূচিতেই তাকে দেখা যেত। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে দোকানের সামনেই দেহ ফেলে দিয়ে যাওয়া হয়। আমার উপরে ভোটের আগের দিন অসভ্য আচরণ করেছে শুভেন্দু অধিকারী বাহিনী, বিশালভাবে আক্রমণ করেছে শুভেন্দু অধিকারী বাহিনী, বিশালভাবে বলার যোগ্য নয় ভাই। আমার কাছ থেকে 2007 সাল থেকে মেরিনাস খেলার জন্য, সিপিএমকে মারার জন্য 3 লক্ষ টাকা নিয়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি করার জন্য মহাদেবকে চাপ দেওয়া হচ্ছিল, তা না করায় 15 দিন আগেও তার উপর হামলা চলে বলে অভিযোগ। স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এখানে বিজেপি নেতৃত্বর বেশ কিছু নেতৃত্ব তারা কিন্তু এখানেই ব্যবসা বা দোকান করার জন্য 2 লক্ষ টাকা দাবি করেছিলেন, আর এই 2 লক্ষ টাকা না দিতে পারায় রীতিমতো তার উপরে রাজনৈতিকভাবে মারধর করা হচ্ছিল, বারবার তাকে হুমকি দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ। এই মহাদেব বিষয়কে বলছে 2 লক্ষ টাকা দাও, মানে তুমি যেহেতু তৃণমূল কংগ্রেস কর্মীটা করো তোমাকে এই টাকাটা দিতে হবে। সে টাকা দিতে অস্বীকার করায় তার মোটর সাইকেল সহ তাকে পুকুরে ফেলে দেয়। এই ফাঁড়ির পুলিশ আধিকারিক বলে তোমার মোটর সাইকেলটা উদ্ধার করে দিচ্ছি, তোমাকে কোনো কমপ্লেন করতে হবে না। যেহেতু এখানে শুভেন্দু অধিকারীর বিধানসভা, এই নন্দীগ্রামের প্রশাসনের একাংশ শুভেন্দু অধিকারীর সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে।
অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল। পুলিশ দেহ উদ্ধারে এলে তাদেরও বাধা দেওয়া হয়। নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ তারা এখন অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপিকে মদত করছেন। তাদের বিরুদ্ধে পুলিশের প্রশাসনের উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের কড়া সিদ্ধান্ত, কড়া ব্যবস্থা নিতে হবে। নন্দীগ্রাম থানার একাংশে অন্তর্ঘাত চলছে। তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, পুলিশ ঠিকমতো তদন্ত করলেই আসল সত্য জানা যাবে। ভালো করে খোঁজ নিলে দেখবেন তৃণমূল মরেছে তৃণমূলেরই হাতে। গত পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে, রাজনৈতিক কর্মী খুন হয়েছে তৃণমূলের, এবং সবকটাই তৃণমূলের হাতে। যে নন্দীগ্রামে বলছেন নাকি বিজেপি তৃণমূলকে পিটিয়ে খুন করেছে, সেই নন্দীগ্রামে গত সপ্তাহের খবর আপনারা জানেন, ওখানকার কোঅপারেটিভ ব্যাংক সমবায় ব্যাংক বিজেপি এবং তৃণমূল একসঙ্গে জোট করে বামপন্থীদেরকে হারিয়ে সমবায় দখল করেছে। 8ই ডিসেম্বর ছিল তমলুক কোঅপারেটিভ ব্যাংকের ভোট। সেই ভোটে জয় পায় বিজেপি। তৃণমূলের অভিযোগ, এরপর থেকেই এলাকায় বিজেপির নেতাকর্মীদের দাপাদাপি বেড়ে যায়। সে সময় কুপিয়ে খুন করা হয় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে। 2 সপ্তাহ যেতে না যেতে ফের খুন। ওরা প্রধানমন্ত্রীকে দিয়ে, সব রাজ্যের মন্ত্রীকে দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অনেক রকমভাবে চেষ্টা করে দেখলো, হলো না। এখন খুনের রাস্তায় নেমেছে, এতে আরও তলিয়ে যাবে। বিধানসভা ভোট যত এগিয়ে আসবে, নন্দীগ্রামে রাজনৈতিক উত্তাপ ততই বাড়বে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আপনি কি পঞ্চায়েত এলাকায় থাকেন? যদি থাকেন তাহলে আপনার জন্য সুখবর। এবার থেকে পঞ্চায়েতের কাছ থেকে কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য বা কোনো পরিষেবা পাওয়ার জন্য আর জুতোর সোল খুইয়ে কাছের পঞ্চায়েত অফিস পর্যন্ত যেতে হবে না। তার কারণ এবার বাড়িতে বসে এক ক্লিকেই মিলবে পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট। ইন্টারনেটের দৌলতে এখন হাতের মুঠোয় গোটা বিশ্ব। সেই প্রযুক্তিকে ব্যবহার করে গ্রাম বাংলার পঞ্চায়েত পরিষেবা এবার আরও আধুনিক। কারণ এবার প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে পঞ্চায়েতে দৌড়তে হবে না। বাড়ি বসে অনলাইনে আবেদন করলেই মিলবে পরিষেবা। জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। এবার পঞ্চায়েতের পোর্টালে অনলাইনে আবেদন করলেই এই সার্টিফিকেট মিলবে। এর সঙ্গেই তালিকায় যুক্ত করা হয়েছে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগা ডিস্টেন্স সার্টিফিকেটও। ফলে জেলার কোনো পড়ুয়া কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলে তাকে আর গ্রামের পঞ্চায়েতে ছুটতে হবে না। অনলাইনে আবেদন করলেই ডিস্টেন্স সার্টিফিকেট হাতে চলে আসবে। সার্টিফিকেটের আবেদন করতে হলে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকতে হবে, সেখানে সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে, সেখানেই নির্দিষ্ট শংসাপত্রের জন্য আবেদন করতে হবে। নির্দিষ্ট কয়েকটি নথি ও তথ্য আপলোড করতে হবে, সেই নথি ও তথ্য যাচাই হবে, তারপর সার্টিফিকেট মিলবে। কিন্তু একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ হাতিয়ে নিতে না পারে, তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার। তার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি নথিভুক্ত করার পরই সার্টিফিকেট মিলবে। আগামী শুক্রবার থেকেই পঞ্চায়েতে অনলাইনে শংসাপত্রের পরিষেবা চালু হবে বলে খবর। ফলে আর সার্টিফিকেট পেতে পঞ্চায়েতে হত্যে দিয়ে বসে থাকতে হবে না, যা নতুন বছরের আগে রাজ্য সরকারের বড় উপহার বলেই দেখছেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। TV9 বাংলা। আজও বাগে এলো না বাঘিনী। বন দপ্তরের কর্মীরা সব রকম চেষ্টা করলেন, কিন্তু আজও তারা বিফলে গেলেন। এবার কিন্তু উদ্বেগ বাড়ছে। আচ্ছা, লালগড়া সেই বাঘের কথা মনে আছে আপনাদের? তাকে পিটিয়ে মারা হয়েছিল না? বান্দোয়ানে সেই রকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কিন্তু স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভ ধীরে ধীরে বাড়ছে। 18টা ছাগল খুঁজে পাওয়া যাচ্ছে না। বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি ক্ষতিপূরণ দিতে রীতিমতন গড়িমসি করছে। আচ্ছা, এরপরে যদি মানুষ খেপে তাহলে দায় কে নেবে? এমনিতেই পিছিয়ে পড়া জেলা, তার উপরে জঙ্গলমহল। জঙ্গলে না গেলে সংসার চালানোই মুশকিল, অথচ আগন্তুক বাঘিনীর ঠেলায় জঙ্গলে যাওয়া মাথায় উঠেছে। গ্রামও জাল দিয়ে ঘিরে দিচ্ছে বন দপ্তর। স্বাভাবিক জনজীবন ব্যাহত, তার মধ্যে একের পর এক ছাগল তুলে নিয়ে যাচ্ছে জিনাত। এখনো পর্যন্ত অন্তত 18টা ছাগল নিখোঁজ। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার কথা বন দপ্তরের, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে। গরিব গুরুব মানুষগুলোর অ্যাকাউন্ট ভো ভো। গ্রামের মধ্যে কার 4টা, কার 5টা, কার 6টা, কার 1টা, কার 2টো। আপনাদের কটা মেরেছে?
আমাদের মেরেছে একদিন 3টে, তারপরে দ্বিতীয় দিনে 3টে, 6টা। পয়সা আপনারা পেয়েছেন দপ্তর থেকে? না তো পাইনি। দুটো আহত হয়েছে, দিয়ে দুটো মারা গেছে। না দেয় না, এখনো দেয়নি? না এখনো দেয় না, এখন পর্যন্ত দেয়। ক্ষতিপূরণ না পেয়ে ক্ষোভ বাড়ছে রাইকা পাহাড় ভারিরি পাহাড় লাগোয়া গ্রামে। বন দপ্তরের উপর বীতশ্রদ্ধ হয়ে গ্রামবাসীরা টোপের ছাগল দিতে অস্বীকার করেছেন। বাঘ ধরতে বেরিয়ে পড়বেন বলছেন এমন কথাও। ওরা চেষ্টা করছে যে দুবাগটাকে ধরবো, দিয়ে এখনো ধরতে পারছে না, কিছু না। আমরা বলছি আমাদেরকে ছেড়ে দে, আপনার আমাদেরকে ছেড়ে আমরা নিজেই ধরবো। আমাদের ধরতে পারবেন? পারবো। গ্রামে যতগুলো লোক আছে, আবার সে উদলবনে এগুলো সব করে আমরা ধরে নিব। গ্রামবাসীরা বাঘিনীর খোঁজে বেরিয়ে পড়লে লালগড়ের পুনরাবৃত্তি হবে না তো? ক্ষতিপূরণ দিতে দেরি কেন? হ্যাঁ, তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত পাইনি তারা। পেয়ে যাবে। ব্যাংকে তো 1-2 দিন সময় লাগবে তো টাকা ট্রান্সফার করতে। মানে এখন তো আর ক্যাশ দিয়ে নেওয়ার কোনো উপায় নেই। একদিকে জিনাতকে জালে তোলা চ্যালেঞ্জ, সঙ্গে গ্রামবাসীদেরও শান্ত রাখার চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত দুটো কাজেই পিছিয়ে রয়েছে বন দপ্তর। পাহাড়ের শ্যাডো জোনের জন্য মাঝে মধ্যেই র্যাডারে ধরা পড়ছে না বাঘের রেডিও কলারের সিগন্যাল। বৃহস্পতিবার হুলাপাটি নামানো হয়। রাহামদা গ্রামের সবরপাড়া এলাকা থেকে প্রায় 70 জন হুলাপাটিকে তৈরি রাখেন এবং তারপরে এই হুলাপাটিরা 4টি ভাগে ভাগ হয়ে যায়। হুল্লাপাটি 4টি ভাগে ভাগ হয়ে এই পাহাড়ের উপরে উঠে বাঘিনীকে তাড়া করবে এবং তারপরে অন্য প্রান্তে বিশাল জায়গা জুড়ে নেট তৈরি রাখা হয়েছে। আমাদেরকে বলছে যে আপনারা সবাই হুলা ধরে থাকবেন, এরপরে যে বাঘিনীকে খেদে নামাতে হবে। হ্যাঁ, নিচে নিচে কোন দিকে ওই সাইডটা উনারা জাল আড়েছে, ওই জালের মধ্যে লাগাবে। কিন্তু পরিকল্পনা সফল হয়নি। ব্যর্থ হয়ে সন্ধ্যের দিকে ফিরে আসে হুলা পার্টি। হ্যাঁ, জঙ্গল কত দেরি ঘুরেছো? মোটামুটি পুরো জঙ্গল, বড়ুয়া জঙ্গল। বাঘও নাই, দুটো ছাগল মোরা হয়েছে। কি পেয়েছো? ছাগল। বন দপ্তরের কর্তারাও বলছেন বৃহস্পতিবার ছাগল ধরে খেয়েছে জিনাত। মানে কি ছাগল? ছাগল গ্রামবাসীদের, তাছাড়া আর কার হবে? আজকে বোধহয় দুটো মতন পাওয়া গেছে, দুটো পাওয়া গেছে। অর্থাৎ গ্রামবাসীদের আরও ক্ষতি। দ্রুত ক্ষতিপূরণ দিতে না পারলে চলবে? তপন হালদার ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কোথাও স্ত্রীর হাত কেটে নেওয়ার অভিযোগ, আবার কোথাও পণ না পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ। কিন্তু তারই মাঝে এই এক অন্য ছবি। সিউড়ির এক তরুণ লাভ চিহ্ন চুরি করে ফেলল বড়দিনে স্ত্রীকে উপহার দিতে গিয়ে, আর ধরা পড়ার পর সে আর এক প্রস্ত নাটক। মানুষ আর আদিম নেই, কিন্তু মানুষ এখনো বর্বর। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বালিপোতা গ্রাম। স্ত্রীর রান্নায় দেরি হওয়ায় দুহাত কেটে নেওয়ার অভিযোগ স্বামী বিকাশ সিং এর বিরুদ্ধে। বিকাশ সিং একটা বক মেরেছিল সকালবেলা। তার স্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য রান্না করেনি, সেই জন্য তার স্ত্রীর দুটো ডানা মুঠি দিয়ে কেটে দিয়েছিল আর কি। 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল, পেটে প্রচণ্ড পরিমাণে লাথি মেরেছে এবং প্রচুর ব্লিডিং হয়েছে ওনার। কেন মারলেন কিছুই নাকি বুঝতে পারছেন না গুণধর স্বামী। আমি মারছি, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, আমি কোথায় কি করলাম না করলাম নিজে বুঝতে পারছি না, আমাকে সবাই মারধর করতেছে। বিকাশের স্ত্রী জ্যোৎস্না তাও প্রাণে বেঁচেছেন। ভাঙড়ের চন্দনেশ্বরের বছর 18 সীতা মণ্ডলের প্রাণটাই চলে গেল। বিয়ের 1 মাসের মধ্যে খুন। সীতার বাপের বাড়ি যৌতুকের খাট দিতে পারেনি বলে অত্যাচার করে মেরে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। সোনার জিনিস, হাতের গলার কানের, ছেলের আংটি দিয়েছি, খাট বিনা দিতে পারিনি বলে মেয়েকে ওরা মেরে দিয়ে। বর্বরতা আছে, তবে ভালোবাসাও আছে। সব বর বর্বর হয় না, প্রমাণ করে দিলেন বীরভূমের সিউড়ির বাসিন্দা বাপন বাদ্যকার। তবে সোজা পথে নয়, চুরি করে। সাত জেগেছিল বড়দিনে স্ত্রীকে উপহার দেবেন, তাই সিউড়ি পুরসভার লাগানো আমার ভালোবাসা সিউড়ি LED লাভ চিহ্ন খুলে নিয়ে যান বাপন। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেওয়ার জন্য লাভটা চুরি করেছিলাম, নিয়ে লাভটা নিয়ে ভেঙে যায় নিয়ে ফেলে দিয়েছিলাম। কোথায় ফেলেছিলে? ওই বাস স্ট্যান্ডে। এখন কি হলো? এখন গোলাপ ফুল, এখন আমি ফেসে গেলাম চুরি কেসে। গোলাপ ফুলটা কারা দিল? গোলাপ ফুলটা কারা দিয়েছে তোমাকে? গোলাপ ফুলটা তো স্যাররা, বড় স্যার। নিয়ে তুমি কি করলে ওটা? এটা আমি বউকে প্রপোজ করলাম। ওই লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন? চুরি করেছিলাম ওর জন্য, ওকে দেবো বলে। ওই লাভটা চুরি করেছি, আমিই করেছি।
ভালোবাসা হারিয়ে থানার দ্বারস্থ হয় সিউড়ি পুরসভা। পুলিশ বাপনকে খুঁজে বের করে, আটকও করে। বাপনকে জেরা করে পুলিশ জানতে পারে চুরি করেও ইচ্ছে পূরণ হয়নি। বাড়ি নিয়ে যাওয়ার পথেই প্লাস্টিকের ভালোবাসার চিহ্ন ভেঙে যায়। এরপর আরেক টুইস্ট, চোরের প্রতি মানবিকতা দেখিয়ে পুলিশ ও পুরসভা মিলে গোলাপের তোড়া কিনে দেয় বাপনকে। সেই গোলাপই স্ত্রীর হাতে তুলে দেন বাপন। পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে, সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতি জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। স্ত্রীকে প্রণাম করিয়ে বাপনকে দিয়ে পুলিশ পুরসভা বলিয়ে নিয়েছে আর চুরি নয়। স্যার আমি ভুল করেছি, স্যার করব না। ভালোবাসার জন্য চুরি, চুরি বাদ দিলে ভালোবাসা থাকে, সেটা বাদ পড়ে যায় কেন? দাসপুর ভাঙরে ভালোবাসা থাকলে কি রক্ত ঝরত, প্রাণ যেত? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বছর ফুরোনোর আগেই ফিরল তিলোত্তমা কাণ্ডের স্মৃতি। প্রশ্নে সেই নিরাপত্তা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে। আর এবার কলকাতা নয়, এবার ক্রাইম সিন চেন্নাইয়ে। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রী ধর্ষিতা হলেন। যদিও এই ঘটনায় যে অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে গোটা বিষয়ে অস্বস্তি কি এড়াতে পারছে MK স্ট্যালিন সরকার? 2004-এর সুনামির 20 বছর পূর্ণ হলো। মেরিনা বিচে নিহতদের আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। তবে 2024-এর 26শে ডিসেম্বর চেন্নাই তোলপাড় হয়ে যাচ্ছে জনরোষের সুনামিতে। শুধু চেন্নাই কেন, গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে আন্না বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ক্যাম্পাসেই ধর্ষিতা ছাত্রী। চেন্নাই শহরের প্রাণকেন্দ্রে অভিজাত আন্না বিশ্ববিদ্যালয়। 23শে ডিসেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসেই ধর্ষিতা ইঞ্জিনিয়ারিং ছাত্রী। ছাত্রীর সঙ্গে তাঁর এক সহপাঠীও ক্যাম্পাসে ছিলেন। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেল অভিযুক্তের। সহপাঠীকে মেরে তাড়িয়ে ছাত্রীকে টেনে নিয়ে যায় অভিযুক্ত। অভিযুক্ত ব্যক্তি এক ঝোপের আড়ালে ছাত্রীকে ধর্ষণ করে। 24শে ডিসেম্বর ছাত্রী পুলিশে অভিযোগ করেন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে চেন্নাই পুলিশ। ধর্ষণে অভিযুক্ত খাবার দোকানি গণশেখরন গ্রেফতার। সূত্রের খবর, গণশেখরন ধর্ষণের কথা স্বীকার করেছে। গণশেখরন ক্যাম্পাসের কাছেই খাবারের দোকান দেয়। 2011 সালেও ক্যাম্পাসে যৌন নিপীড়ন করেছে গণশেখরন। চুরি ডাকাতি সহ 15টি মামলায় অভিযুক্ত গণশেখরন। 2011 সালে একবার যৌন নিপীড়নে গ্রেফতার হওয়ার পরেও ফের একই কাজ করার সাহস কি করে অভিযুক্ত? এতগুলি মামলা গণশেখরনের বিরুদ্ধে, তাকে জেল খাটাতে পারেনি পুলিশ। তামিলনাড়ুর আইন শৃঙ্খলার দিকে আঙুল তুলে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে AIADMK ও বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।